ভারতের যে উপকূল সেই উপকূলটার মোট দৈর্ঘ্যটা হচ্ছে 3000 না 3000 না, হ্যাঁ 3100 কিলোমিটার, 3100 কিলোমিটার লম্বা পুরো উপকূলটা। কোথা থেকে কোথায়? কচ্ছ থেকে একদম পশ্চিমবাংলার সীমানা পর্যন্ত, মানে বাংলাদেশ বর্ডার পর্যন্ত পুরোটা যদি আমরা মেপে দেখি তাহলে কত পাবো? 3100 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের উপকূলের দৈর্ঘ্য। এবার ভারতের উপকূলটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। কি কি? একটা হচ্ছে পশ্চিম উপকূল আর একটা হচ্ছে ভারতের পূর্ব উপকূল। কোনটা পশ্চিম উপকূল আর কোনটা পূর্ব উপকূল ম্যাপে দেখানো হলো। পশ্চিম উপকূলটা হচ্ছে ভারতের পশ্চিম দিকের যে উপকূল, সেটা আরব সাগরের যে উপকূল সেটা হচ্ছে পশ্চিম উপকূল। আর বঙ্গোপসাগরের যে উপকূলটা পূর্ব দিকে পূর্ব ভারতে, সেইটা হচ্ছে পূর্ব উপকূল। দুটোর মধ্যে পশ্চিম উপকূল যেটা, সেইটার এইটা দৈর্ঘ্যটা বেশি। কত কিলোমিটার? 100 কিলোমিটার, 1600 কিলোমিটার পশ্চিম উপকূল। আর এইটা পূর্ব উপকূলটা হচ্ছে 1500 কিলোমিটার। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, একটা 6 পড়ে আছে, তুমি বলছো ওটা 6 আর আমি বলছি 9, একই কথা। এবার দুটো উপকূলের মধ্যে এইটা 100 কিলোমিটার বেশি, যেটাও বলছিল। তার মানে একটা জিনিস এখানে বোঝা গেল, ভারতের যে উপকূলের সীমানা 3100 মিটার, তার মধ্যে 1600 কিলোমিটার হচ্ছে গিয়ে তোমার পশ্চিম উপকূলে আর 1500 কিলোমিটার পূর্ব উপকূল। এই দুটো উপকূল নিয়ে ভারতের উপকূল গঠিত হয়েছে। এবার আমরা যদি আস্তে আস্তে পার্ট পার্ট করে যেমন ভাবে ম্যাপটাই দেখানো হয়েছে ওইরকম ভাবে আলোচনা করতে করতে যাই, তাহলে যে জিনিসগুলো লক্ষ্য করবো, প্রথমে দেখো পশ্চিম উপকূলের ফার্স্ট যেটা পয়েন্ট আছে, আমি গুজরাট থেকে যদি শুরু করি, কচ্ছ উপদ্বীপ, এটা প্রথমে আসে। এই কচ্ছ শব্দটার অর্থটাই হলো জলাময় দেশ। তার মানেটা কি দাঁড়ালো? নিশ্চয় সে জায়গাটায় জলে সবসময় ভর্তি থাকে। ভর্তি বলতে গেলে বেশিরভাগ সময় জলের তলায় পড়ে থাকে অঞ্চলটা, সেই জন্য এরকম নাম হয়েছে। বাস্তবেও তাই, মানে সব থেকে যদি মানে ওই অঞ্চলটাতে সমুদ্রের জল এসে বেশিরভাগ সময়ে ওই যে মানে অঞ্চলটার উপর সমুদ্রের জল এসে হয়ে যায় আর কি, জোয়ারের জল ঢুকে যায়, তারপরে আবার চলে যায়। এরকমভাবে যে মাটিটা আর কি থাকে, সেই মাটিটার উপর লবণের একটা আস্তরণ পড়ে যায়। এবার ওই অঞ্চলটা পর্যটনের একটা বিশেষ আকর্ষণ আছে। ওই অঞ্চলে বিখ্যাত একটা অঞ্চল, পর্যটন অঞ্চল আর কি। চাঁদনি যখন মানে চাঁদের এটা আর কি মানে পূর্ণিমা হয় আর কি, চাঁদের আলোটা যখন ঝকমকে হয়, সেই সময় যদি ওই অঞ্চলে বেড়াতে যাও, তো রাতের বেলায় তোমার মানে যে অবস্থাটা দেখবে সেটা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। খুব আকর্ষক একটা ভিউ দেখতে পাবে ওখানে, মানে মনে হবে জ্বলছে আর কি। হ্যাঁ, ওখানেই তৈরি। আচ্ছা, এবার এই কচ্ছ, যে কচ্ছটার কথা আমরা বললাম, একটা ছোট্ট এর মতো দেখালাম না একে, সেই উপকূলটায় একেই দেখা, এখানে ঝঞ্ঝটার ভালো লাগে এইরকম আছে। তারপরে এটা গুজরাট এরকম হয়ে আছে, তাই না? আমরা আলোচনা করছি এই অঞ্চলটা। উপদ্বীপ কাকে বলে বলো তো? এখানে উপদ্বীপ যখন লিখেছি বলেই দিই, যার 3 দিক সমুদ্র দ্বারা বেষ্টিত তাকে বলা হয় উপদ্বীপ। তার মানে এরও 3 দিক সমুদ্র দ্বারা বেষ্টিত। বেষ্টিত নয়, অবশ্যই 3 দিক সমুদ্র দ্বারা বেষ্টিত। আচ্ছা দেখো, যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কচ্ছ শব্দের অর্থ হলো জলাময় দেশ। এর উত্তরে আছে গ্রেট রন, মানে মোটামুটি এইরকম একটা অঞ্চল। বেশিরভাগ অঞ্চলটাই বেশিরভাগ সময় সমুদ্রের জলের তলায় চলে যায়। আর দক্ষিণ পূর্বে মানে ঠিক এই জায়গাটায় আছে লিটল রান। নাম শুনেছ? গ্রেট রান, লিটল রান। তোমার 9-10-এ যাদের ভূগোল ছিল, মোটামুটি সবারই ছিল, আমাদের ম্যাপ পয়েন্টিং থাকতো না, গ্রেট রান বার করো, লিটল রান বার করো, এরকম দেওয়া থাকতো, দেখবে। তাহলে এইটা গেল আমাদের কচ্ছের রন, কচ্ছ উপদ্বীপ যেটা, সেটা গেল। এর পরের ভাগটা কি আসছে? এই জায়গাটা আসছে এর পরের ভাগ। এটার নাম কি? কাথিয়াওয়াড়। কাথিয়াবাড় আমরা বলি, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে কাথিয়াওয়াড়। কাথিয়াওয়াড় ওইটা আমরা আলোচনা করবো। আচ্ছা, এটাকে তাড়াতে হবে আগে। আচ্ছা, এবার দেখো কাথিয়াওয়াড় উপদ্বীপ। এই কাথিয়াওয়াড় উপদ্বীপ বলতে এই যে এইটা হচ্ছে কাথিয়াওয়াড় উপদ্বীপ। এই কাথিয়াওয়াড় উপদ্বীপ, এটাকে উপদ্বীপ বলা হয় কারণ এইটারও 3 দিক সমুদ্র দ্বারা বেষ্টিত। কি কি সমুদ্র? প্রথমে দেখো এই জায়গাটা
এই জায়গাটা হচ্ছে তোমার কচ্ছ উপসাগর। কি নাম এটা? কচ্ছ উপসাগর। আর এই যে এই অঞ্চলের যে মানে এই যে জায়গাটা কথা বলছি আমরা, এই অঞ্চলটা তো জল দ্বারা বেষ্টিত, তাই না? এটা কোথাকার জল? আরব সাগর। এটা হচ্ছে এই যে জায়গাটা বেশি ইয়ে হয়ে গেল, এই জায়গাটা হচ্ছে তোমার আরব সাগর। আর এই যে অঞ্চলটা এটাকে বলা হয় খাম্বাত উপসাগর। ভেরি গুড। এটা হচ্ছে খাম্বাত। তার মানে এটারও 3 দিক জল দ্বারা বেষ্টিত হয়ে গেল। উত্তরটা হচ্ছে গিয়ে তোমার কচ্ছ, পশ্চিম দিকটা হচ্ছে আরব সাগর, আর তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব দিকটা হচ্ছে তোমার খাম্বাত উপসাগর দ্বারা বেষ্টিত। মানে এই অঞ্চলটার কথা আমরা বলছি। বিখ্যাত কি জন্য? দেখো এইখানে একটা গিরনার বলে একটা পর্বত আছে, পাহাড় আছে, গিরনার। এই গিরনার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরক্ষনাথ। 1117 মিটার হচ্ছে গোরক্ষনাথের হাইট। তার মানে এই যে পুরো কাথিয়াওয়াড় দ্বীপের মধ্যে সব থেকে উঁচু যে জায়গাটা, সেটা হচ্ছে গিরনার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোরক্ষনাথ। এই গিরনার পাহাড় আর একটা কারণে বিখ্যাত। একটা হলো সর্বোচ্চ শৃঙ্গ কাথিয়াওয়াড় উপদ্বীপের, আর একটা বিশেষ কারণে গিরনার পাহাড় বিখ্যাত। কি বলতো? গির অরণ্য। এবার গির অরণ্য কি জন্য বিখ্যাত? হ্যাঁ, এশিয়াটিক সিংহ একমাত্র ওই গির অরণ্যেই দেখতে পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যাবে না, এই জন্য বিখ্যাত। আচ্ছা, এটা গেল মানে গির সিংহের বাসভূমি দেওয়া আছে, আমার খেয়াল ছিল না। তাহলে কাথিয়াওয়াড় উপদ্বীপ সম্পর্কে আমরা জানলাম যে এটা হলো একটা উপদ্বীপ। যে এটা আমরা ব্যাপটা এঁকে দেখলাম, সে অঞ্চলটা হচ্ছে কাথিয়াওয়াড় উপদ্বীপ। এর উত্তরে হচ্ছে কচ্ছ উপসাগর, পশ্চিমে আরব সাগর আর খাম্বাত উপসাগর দ্বারা বেষ্টিত। এটা এখানে মানে গিরনার পাহাড়ের গোরক্ষনাথ হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ সমগ্র কাথিয়াওয়াড় উপদ্বীপে। আর এই গিরনার পাহাড়ের একটা বিশেষ বিখ্যাত আছে, কারণ হচ্ছে এশিয়াটিক যে সিংহ সে এখানে পাওয়া যায় একমাত্র, আর অন্য কোথাও পাওয়া যায় না। এইটা। এরপরে আমরা দেখব গুজরাট সমভূমি। এইটাও ম্যাপ না আঁকলে হবে না, একে দেখাতে হবে। দেখো, গুজরাটের সমভূমি বলতে গেলে এইরকম ভাবে ম্যাপটা আছে। তো এইটা ছিল তোমার কচ্ছ, এইটা ছিল কাথিয়াওয়াড় দ্বীপ, আর বাদ বাকি যে এই অঞ্চলটা আছে আর কি, এই অবধি মোটামুটি তোমার গুজরাট এরকম ভাবে আছে ম্যাপটা আর কি। গুজরাটের ম্যাপ এইটা। হ্যাঁ, তার মধ্যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে গুজরাটের সমভূমি। সব থেকে গুজরাটের মধ্যে উল্লেখযোগ্য অঞ্চল হচ্ছে এইটা, কারণ মানে সমভূমি মানে কি, কৃষিকাজের পক্ষে উপযোগী। হ্যাঁ, এবার এটা দেখো, ওখানে আলোচনা করলে মোটামুটি বোঝা যাবে যে গুজরাটের দক্ষিণে অবস্থিত। পুরো গুজরাট রাজ্যের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে অবস্থিত। পলি গঠিত সমভূমি। পলি গঠিত সমভূমি মানে তার মানেই হচ্ছে নদী আছেই। হ্যাঁ, আরো আছে, সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, এই সমস্ত নদী মোটামুটি প্রবাহিত হয়ে তাদের দ্বারা বাহিত যে পলি, সেই পলি দ্বারা এই অঞ্চলটা গঠিত হয়েছে। এবার কৃষি কাজের জন্য সব থেকে উপযোগী কোনটা? পলি মাটি উপযোগী। পলি মাটির সঙ্গে আরেকটা জিনিসের দরকার হয়, একটা হচ্ছে ভালো মাটি দরকার, সে সঙ্গে জল আর রোদ বাতাস আর কি। তো রোদ বাতাস তো সব জায়গাতেই মোটামুটি আছে, জলের ব্যাপারটা সব জায়গায় নেই। তো এখানে যেখানে নদী আছে সেখানে কি জলের অভাব হবে? জলের অভাব হবে না। তার মানে মাটিও ভালো, জলও পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে জায়গাটা সমভূমি অঞ্চল, সেই কারণে কৃষিকাজের পক্ষে একদম সব থেকে উল্লেখযোগ্য অঞ্চল। খাদ্য ভাণ্ডার মোটামুটি বলতে পারো যে গুজরাটের খাদ্য ভাণ্ডার বলাই যায় এইটা। তার মানে আমরা কি কি জানলাম তাহলে? যে গুজরাটের একদম গুজরাট রাজ্যের দক্ষিণে অবস্থিত যে তোমার গুজরাটের সমভূমি অবস্থিত, এই সমভূমির উপর দিয়ে সবরমতী, মাহি, নর্মদা এই সমস্ত নদীগুলো প্রবাহিত হয়েছে। এদের দ্বারা বাহিত পলি এই অঞ্চলে সঞ্চিত হয়ে পলি গঠিত সমভূমি তৈরি করেছে, যা কৃষিকাজের পক্ষে অত্যন্ত উপযোগী। আচ্ছা, হয়ে গেছে? আচ্ছা, বারবার ভুল হচ্ছে। আচ্ছা, এবার দেখো, পশ্চিম উপকূলের যে সমভূমিটার কথা আমরা বলছি, গুজরাট শেষ হলো। এবার ওই পশ্চিম উপকূলের সমভূমিটাকে 3 ভাগে ভেঙে আলোচনা করছি। ওই 3টে গেল, কচ্ছ গেল,
তারপরে গেল তোমার কাথিয়াওয়াড়, গুজরাটের সমভূমি। এরপরে আরও 3টে ভাগে ভাগ রেখেছি আমরা। ম্যাপে যেমন পুরো কোঙ্কণ উপকূলটা দেখিয়ে দিয়েছে, ওইরকমভাবে পুরোপুরি আমরা দেখাচ্ছি না, আমরা প্রতিটি রাজ্য অনুসারে মোটামুটি দেখাবার চেষ্টা করছি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। কোঙ্কণ উপকূল মানে কোত্থেকে শুরু হচ্ছে, ওই গুজরাটের সমভূমির পর থেকে একদম কর্ণাটকের যে মানে কর্ণাটক রাজ্যের যে সীমানা সেই পর্যন্ত যে মানে উপকূলটা, সে উপকূলটার কথা বলছি আমরা। বুঝতে পারছি আমি কি বলছি? গুজরাটের সমভূমি থেকে শুরু করে, গুজরাটের সমভূমির দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে কর্ণাটক রাজ্যের যে উপকূল সেই পর্যন্ত যে আর কি মানে সীমানাটা, সেইটা আমরা ধরছি। তার মানে দুটো রাজ্য আসছে, এক হচ্ছে মহারাষ্ট্র আর গোয়া, এই দুটো রাজ্য মিলে যে উপকূল সেইটার নাম আমরা বলছি কোঙ্কণ উপকূল। বোঝা যাচ্ছে? ভারতে একদম গুজরাট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত বিরাট বড় একটা উপকূল আছে। এই উপকূলের মধ্যে সব থেকে বেশি ভগ্ন উপকূল বলা যেতে পারে তোমার এই কোঙ্কণ উপকূলকে। মানে সমান নয়, ভেঙে চুরে আছে। কিভাবে ভেঙে আছে? সমুদ্রের জলের আঘাতে কিংবা অন্য কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে বেশি, সেই জন্য বলা হয় সর্বাধিক ভগ্ন উপকূল বলা হয় ওটাকে। এবার এই কোঙ্কণ উপকূলের আর একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে মুম্বাই বন্দর। এটা জানো কি যে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর কোনটা? মুম্বাই। ভারতের মানে গেট বলা হয়, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। হ্যাঁ, বৃহত্তম বন্দর বলো, গুরুত্বপূর্ণ বন্দর বলো, মুম্বাই। আর একটা বিখ্যাত বন্দর জওহরলাল নেহেরু বন্দর, নবসেবা, যেটার আর একটা নাম আছে, নবসেবা নামও আছে। এইটা ভারতের সর্বপ্রথম হাইটেক বন্দর, মানে উন্নত টেকনোলজি দিয়ে এখানে মানে করা হয়, মানে যাবতীয় কার্যকলাপগুলো পরিচালিত হয়। আর একটা জিনিস বলতে পারো ওইটা না বলে, যে বললাম তো কোঙ্কণ উপকূলে, ওই মানে মহারাষ্ট্রের উপকূলে। আর একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে গিয়ে ভারতের সর্বাধুনিক বন্দর যদি কোনো থাকে সেটা হলো এই জওহরলাল নেহেরু বন্দর। সব থেকে আধুনিক, মানে নতুন আর কি, নতুনতম। এইটা একটা। আর একটা ভারতের যে স্বপ্নের রেলপথ, কোঙ্কণ রেলপথ, এইটা অবস্থিত এই কোঙ্কণ উপকূলে। কি জন্য বিখ্যাত বলো তো এইটা? কোঙ্কণ রেলওয়ে পর্যটন শিল্পের জন্য। মানে ওই এলাকাতে যে রেলপথ মানে রেলওয়ের ব্যাপারটা আছে, বেড়াতে যদি কোনোতে যাও তো ওখানে যদি একবার চাপো তো দেখতে পাবে যে পাহাড় পর্বত, যে সমস্ত জিনিসগুলো দেখার মতো আছে সমস্ত কিছুই ট্রেনের উপর থেকে বসে বসে দেখতে পাবে। পর্যটনের জন্য বিখ্যাত কোঙ্কণ রেলওয়ে এইটা। আচ্ছা, তারপরে 3টে আমরা জিনিস পেলাম এখানে। একটা হচ্ছে গিয়ে সর্বাধিক ভগ্ন উপকূল, ভারতের দুটো বিখ্যাত বন্দর, একটা সর্বাধুনিক আর একটা হলো সব থেকে বিখ্যাত গুরুত্বপূর্ণ বন্দর যেটা সেইটা অবস্থিত। আর ভারতের স্বপ্নের রেলপথ যেটা কোঙ্কণ রেলওয়ে, সেই কোঙ্কণ রেলওয়ে এখানে অবস্থিত এতে। আচ্ছা, এরপরে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে উপকূলটা সেটা হলো কর্ণাটক উপকূল। তার মানে মহারাষ্ট্র আর গোয়া নিয়ে আমরা কোঙ্কণ উপকূল বললাম। এবার কর্ণাটকের যে মানে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল, সেটার নাম হচ্ছে কর্ণাটক উপকূল। নেত্রবর্তী, এটা নেত্রবতী, তয়ে দীর্ঘই, হ্যাঁ, সরাবতী, নেত্রবতী প্রভৃতি নদী এই মানে উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে। এখানকার সরাবতী নদীর গেরসপ্পা জলপ্রপাত, যেটা মহাত্মা গান্ধী জলপ্রপাত একটু আগে আমরা বলছিলাম, সেটা বিখ্যাত একটা জলপ্রপাত। আচ্ছা, আরো অনেক জলপ্রপাত আছে, আমি দিয়ে দেবো, দেখবে মানে করে টেবিল বানিয়ে পেয়ে যাবে। হ্যাঁ, দুধসাগর জলপ্রপাত, হ্যাঁ অনেক আছে। ওই নিয়ে একটা মানে ওটা তো আর করা যাবে না, একটা আলোচনাও করে দেবো সেরকম হলে। হ্যাঁ, ওটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বেছে 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 নিয়ে। আচ্ছা, তাহলে কর্ণাটক উপকূলে আমরা দেখলাম যে নেত্রবতী, সরাবতী নদী প্রবাহিত হয়েছে উপকূল দিয়ে। গেরসপ্পা নামে একটা বিখ্যাত জলপ্রপাত আছে। বাদ বাকি মোটামুটি যেমন উপকূল হয় সেরকমই, আর বিশেষত্ব কিছু নেই। বিশেষত্ব আছে তোমার এই মালাবার উপকূলে। এইটা একটা কারণে বিখ্যাত। দেখো, এইটা পরীক্ষায় প্রশ্ন আসে। ওই আগে যেটা বললাম যে সব থেকে ভগ্ন উপকূল কোনটা ভারতের? কোঙ্কণ উপকূল, ওইটা একটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে ভারতের সর্বাধুনিক বন্দর কোনটা? ভারতের সর্বাধুনিক বন্দর জওহরলাল নেহেরু বন্দর, ওইটা। সেই রকম এইখানে একটা ইম্পর্টেন্ট, যে লেগুন বা ব্যাক ওয়াটার দেখা যায় ভারতের কোন উপকূলে? লেগুন বা ব্যাক ওয়াটার ভারতের কোন উপকূলে দেখা যায়? হ্যাঁ বলছি তো, কেরালা বা মালাবার উপকূলে। মালাবার উপকূল মানে মাথায় রাখবে যে কেরলের যে উপকূল সেটাকেই বলছে।
দেখো এখানে বলছি লেগুন বা ব্যাক ওয়াটার দেখা যায়, আমি কথাটা বলছি ওই মানে ইয়ে করলো সাবির, তো তোমার নাম না, সাবির প্রশ্ন করলো যে স্যার লেগুন বা ব্যাক ওয়াটার কাকে বলে বলে দেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো প্রশ্ন বটে। দেখো যে সমুদ্রের সমান্তরালে যে সমস্ত হ্রদগুলো দেখা যায়, বড় বড় হ্রদ, চিল্কা হ্রদ নাম শুনেছো, ম্যাপটা দেখেছো চিল্কা হ্রদের, সমুদ্রের সঙ্গে মোটামুটি লেগে আছে, লেগে নেই, সমুদ্রের সঙ্গে মিশেছে হ্রদটা। ওই রকম লবণাক্ত জলের যে হ্রদগুলো কেরালা উপকূলে সমুদ্রের সমান্তরালে দেখা যায়, সেইগুলোকেই বলা হয় লেগুন, আর ইংরেজিতে সেটাকে বলা হয় ব্যাক ওয়াটার। এবার স্থানীয় ভাষা, এবার ওরা লেগুনও বলে না, ব্যাক ওয়াটারও বলে না, ওরা একটা নাম দিয়েছে, সেই নামটা হচ্ছে কয়াল বা টেরি। কেউ কেউ কয়ালও বলেন, কেউ টেরিও বলেন, কয়লা না কয়াল। আচ্ছা, তো কয়াল বা টেরি এইরকম নামে পরিচিত। এবার এই অনেক আছে, এরকম অনেক ব্যাকওয়াটার ওই মালাবার উপকূলে দেখা যায়। তার মধ্যে সব থেকে দীর্ঘতম যেটা, সেটা হচ্ছে ভেম্বানাদ কয়াল। হ্যাঁ, ভারতেরই তো, কেরালা রাজ্যের, ভারতের কেরালা রাজ্যের মানে ভেম্বানাদ কয়াল হলো ভারতের যতগুলো কয়াল আছে তার মধ্যে দীর্ঘতম। এত দূর অব্দি ক্লিয়ার, ভারতের পশ্চিম উপকূল হয়ে গেল মোটামুটি। এবার আমি পূর্ব উপকূলে যাব, আর একবার বলে দিচ্ছি দেখো ভালোভাবে। আমাদের পশ্চিম উপকূল যেটা, সেটাকে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করছি। প্রথম যেটা ভাগ সেটা বলেছি কচ্ছ। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ। গ্রেট রান, লিটিল রান এগুলো কচ্ছে অবস্থিত। এরপর কাথিয়াবাড় উপদ্বীপ দেখলাম আমরা, যেটা গুজরাটের বেরিয়ে থাকে সব থেকে, মানে টিয়ে পাখি দেখেছো তো, ঠোঁটের মতো বেরিয়ে থাকে ওইরকম ভারতের মানচিত্রে, সেই জায়গাটা। ওটা 3 দিকে সমুদ্র দ্বারা আবেষ্টিত। একটা হচ্ছে কচ্ছ উপসাগর, পশ্চিমে হচ্ছে আরব সাগর, আর খাম্বাত উপসাগর, এর দ্বারা পরিবেষ্টিত। কাথিয়াবাড় উপদ্বীপ 3টে কারণে বিখ্যাত। একটা হচ্ছে গিরনার পর্বতের গোরক্ষনাথ হলো সর্বোচ্চ শৃঙ্গ, তারপরে গির অরণ্য আছে ওখানে, যেখানে এশিয়াটিক সিংহ দেখতে পাওয়া যায়, এইটা। এরপরে আমরা দেখলাম গুজরাট সমভূমি, বিভিন্ন নদীর পলি দ্বারা গঠিত একটা উর্বর সমভূমি। এরপরে আমরা কোঙ্কণ উপকূলের কথা বললাম, যেটা মহারাষ্ট্র এবং গোয়ার উপকূল নিয়ে বিস্তৃত। হ্যাঁ, ওইটা 2টো বন্দরের কথা বললাম। এরপরে আমরা আলোচনা করলাম কর্ণাটক উপকূল, নেত্রবর্তী, সরাবতী, গেরসপ্প জলপ্রপাত নিয়ে কথা বললাম। এরপরে আমরা এবার এলাম মালাবার উপকূলে। মালাবার উপকূলটা হচ্ছে কেরালা উপকূল। এখানকার বিশেষত্বই হলো লেগুন বা ব্যাকওয়াটার। ব্যাকওয়াটার কাকে বলে, কি জিনিস, সেটাও জানলাম। স্থানীয় ভাষায় কি বলে, আর ভারতের সব থেকে দীর্ঘতম কয়াল বা লেগুন কোনটা সেটাও দেখে।